শান্ত ভাই, আপনি তো ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আপনি তৃণমূলের নেতাকর্মীদের সাথেও আ আপনি তাদেরকে গড়ে তুলেছেন বা তুলছেন। আমাকে বলেন যে আমরা যখন দেখি আর এই যে এখনকার তরুণ প্রজন্ম Gen Z বলি আমরা, এখন আমরা যাদের দৃশ্যমান যাদেরকে দেখতে পাই তারা সবসময় বলে ৪৭-২৪ মাঝখানে তারা ৭১ কে ভুলে যেতে চায় বা ভুলে গেছে। ওরা মুছে দিতে চায় যেটা রিসেট বাটন টিপে ইউনূস সাহেব মুছে দেওয়ার পরিকল্পনা করেছেন তাদেরকে দিয়ে হয়তো বলাচ্ছেন। সেটাই যদি হবে তাহলে আমরা পাকিস্তান থেকে আ কি এমন হলো যে আমাদেরকে বাংলাদেশ হতে হলো? আমরা তো পাকিস্তান থেকে তো আমরা দেশটা স্বাধীন করতে হয়েছে এবং সমস্ত বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল। বাঙালির কেন মনে হয়েছিল যে স্বাধীন হতে হবে? পাকিস্তানের সাথে আর থাকা যায় না। ধন্যবাদ বাবা, ধন্যবাদ আপনার প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে যারা শুনছেন তাদের সবাইকে, বাংলাদেশের প্রতিটি নাগরিককে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রতিটি মানুষকে বিজয় মাসের শুভেচ্ছা। আমি খুব আপনার এই কথাটা আজকের এই বাস্তবতায় আপনার কথাটা ভীষণ বেশি প্রয়োজনীয়, কিন্তু আমি আপনার কথার একটা জায়গায় দ্বিমত পোষণ করবো, সেটা হচ্ছে রাষ্ট্র যারা পরিচালনা করছেন ওরা পাকিস্তানি ভাবধারা, আমাদের জেনজি জেনারেশনের একটা অংশ পাকিস্তানের ভাবধারা, কিন্তু আমি অ্যাজ এ হোল পুরো জেনারেশনকে সেটা আমি ভাবি না। আপনি যদি বলেন যে 5 তারিখের আগে আমাদের এই জেনারেশনের একটা বড় অংশ আমাদের কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়ে পরবর্তীতে সরকার পতন আন্দোলনে অংশগ্রহণ করেছে। আপনি যদি সেই পরিমাপটা দেখে যদি আপনি আজকের দিনও বলেন যে এই পুরো প্রজন্ম মুক্তিযুদ্ধের বিরোধী, এটা বা পাকিস্তানি যাদেরকে দেখছি, হ্যাঁ, আপনি যাদেরকে দেখছেন তারা হচ্ছে যে একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী দল শুধু না, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে হননে, বাংলাদেশের মা বোনের সম্ভ্রম নিতে যারা প্রত্যক্ষভাবে পাকিস্তানিদের সহযোগিতা করেছিল এবং নিজেরা জড়িত ছিল, সেই মানুষদের নিয়ে গঠিত একটা দল আজকে জামাত শিবির। তাদের একটা অংশ ছিল আলবদর, রাজাকার, আল শামস। এই যে আজকের বাংলাদেশের যে জামাত শিবির, তারা যাদেরকে দীক্ষা দিয়েছে, তাদের কাছ থেকে যারা দীক্ষিত হয়েছে, তাদের কাছে আজকে আপনি এই শব্দগুলি শুনতে পাবেন। আমি শুরুটা এই জন্যই বললাম যে আমি মানুষ একটা ভুল বুঝতে পারে যে আমরা কি পুরো জেনজি প্রজন্মকে দোষ দিচ্ছি না। আমাদের আসলে বাঙালি মুক্তিযুদ্ধের প্রয়োজনটা কেন বললো, সেটা তো ইতিহাসের একটা বড় অংশ। কারণ হচ্ছে যে আপনি দেখেন এই মুক্তিযুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ জাতির শ্রেষ্ঠ সন্তান অবধারিত ভাবে, তার যারা সহযোগী ছিলেন ওই সময়কার, তারা প্রত্যেকেই 1947 সালের আগে পাকিস্তানের জন্য আন্দোলন করেছিলেন। তো যেই মানুষগুলি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিলেন, পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করলেন, সেই মানুষগুলিকে কেন স্বাধীনতার জন্য বাঙালি জাতির সাথে প্রস্তুত করতে হয়েছিল? কারণ আপনি আবার দেখেন যে 1947 সালে 14ই আগস্ট যখন পাকিস্তান হয়, অন দ্য ভেরি ডে কিন্তু আমরা এই পূর্ববঙ্গের মানুষ ডিপ্রাইভের শিকার হয়েছে। কারণ তখন আমরা সংখ্যা ছিলাম 60%, পশ্চিম পাকিস্তান ছিল 40%। জেনারেলি কি হয় যে আমরা যেহেতু এত দূরে দুইটা ল্যান্ড, সেই জায়গায় যেহেতু একটা দেশ গঠিত হয়েছে, তাহলে আপনি আপনি পপুলেশন ওয়াইজ আপনি রাজধানী দেওয়ার কথা, আপনি 60% মানুষ যে জায়গাটা হোল্ড করে সেখানেই তো আপনার রাজধানী হওয়ার কথা। আপনি রাজধানী হলো করাচি। পরবর্তীতে আপনি ভাষা আন্দোলন, সেটা আমরা সবাই জানি, এটা আমাদের অনেক বড় একটা ধাক্কা। কারণ পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের খাবার দাবার, ভাষা, সংস্কৃতি, ইতিহাস কোনো কিছুরই মিল নেই। দুর্ভাগ্যজনকভাবে আমরা 1947 সালে পাকিস্তান, আমরা তাদের অংশ হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আবার ভাষা আন্দোলন বলেন, সেটা বাংলাদেশের সকল মানুষ জানে। কিন্তু আমি আরো দু একটা যে জায়গাগুলি আমি উল্লেখ করতে চাই আজকের প্রজন্মের জন্য, যাদেরকে এই জামাত শিবির বা তাদের, আমি শুধু জামাত শিবিরকে কেন বলি, বাংলাদেশের অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলি কিন্তু মুক্তিযুদ্ধকে ধারণ করে, ওন করে।
এই জামাত শিবির যাদের মাথায় এই জিনিসগুলি দিয়েছে তাদেরকে আমাদের বলা হয়নি যে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তানের বৈদেশিক আয়ের মূল উৎস। আমাদের পাট ছিল তখন সোনালী আঁশ। আমরা পাকিস্তানের জিডিপির বড় অংশটা আসতো বাংলাদেশ থেকে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় অংশটা আসতো বাংলাদেশে, প্রতি বছর প্রায় 300 কোটি টাকা। ওই টাইমে বলা হতো যে নতুন করে যখন করাচি থেকে ইসলামাবাদকে রাজধানী স্থানান্তর করা হয়, ওই সময়কার 1500 কোটি টাকা লেগেছিল এবং সবটাই ছিল আমাদের পাট থেকে অর্জিত বিদেশি আয় থেকে। আপনি ওই সময় আপনি ঢাকাকে রাজধানী করার কথা তারা চিন্তা করে নাই কখনো। আপনি চাকরির ক্ষেত্রে সেটা সরকারি বলেন, আধা সরকারি বলেন, স্বায়ত্তশাসিত বলেন, এই পূর্ববঙ্গের মানুষ কখনোই 15 থেকে 18% বেশি সুযোগ পেত না, অথচ আমরা কিন্তু জনসংখ্যায় 60%। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে 1965 সালে পাক ভারত যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সবচেয়ে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেখানে সামরিক বাহিনীতে আমাদের 10%, কোনো দিন 10%-এর উপরে আমাদের পূর্ববঙ্গের মানুষকে নেওয়া হয় না, এবং আপার র্যাঙ্ক গুলিতে কখনোই বাংলাদেশের এই ওই তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে, অর্থাৎ আজকের বাংলাদেশকে অংশগ্রহণ করতে দেয়নি। তারপরে আপনি বলেন আপনি ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে 22 পরিবারের কথা আমরা সবাই জানি, ইতিহাসে 22 পরিবার। এই প্রত্যেকটা 22 পরিবার কিন্তু হচ্ছে পূর্ব পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানের। পুরো পাকিস্তানের ব্যবসা নিয়ন্ত্রণ করতো 22 পরিবার, তারা সকলেই ছিল পশ্চিম পাকিস্তানের। তারা কিন্তু আমাদের বাংলাদেশে এসে নির্বিবাদে ব্যবসা করেছেন, কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষ যারা পশ্চিম পাকিস্তানে ব্যবসা করতে যেতেন তারা কিন্তু সেই সুযোগটা পেতেন না, যার জন্য মাথাপিছু আয় আমাদের চেয়ে পশ্চিম পাকিস্তানিদের অনেক বেশি ছিল। আপনি দেখেন 1971 সালের আগে একজন পাকিস্তানের জীবনযাত্রা, পাকিস্তানের মানুষের লাইফস্টাইল আর আমাদের পূর্ববঙ্গের মানুষের লাইফস্টাইল, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদেরকে এভাবেই ডিপ্রাইভ করা হতো। আমরা ওই সময়কার মানুষগুলি যদি খেয়াল করি কোনো ভিডিও চিত্রে, আপনি দেখবেন যে পাকিস্তানি মানুষরা অনেক বেশি পলিশড, সফিস্টিকেটেড, আর আমরা এই অঞ্চলের মানুষ বোঝাই যায় আমাদের চেহারায় দাড়ি জুতার ছাপ। শান্ত ভাই, এখানে একটা জিনিস আমি বলি, এখন যেমন আমরা যদি কোনো রাজাকার, পরিচিত রাজাকার, নামি দামি রাজাকার, ওদের চেহারা দেখে আর একজন মুক্তিযোদ্ধা, কৃষক, শ্রমিক, মানে যারা মুক্তিযুদ্ধ করেছিল, এখনো সেম চিত্র আছে বাংলাদেশে 54 বছর পরে। হ্যাঁ, সেরকম কোন কেন আপনি যে প্রশ্নটা করেছি, এক্স্যাক্টলি কারণ হচ্ছে কি ওই সময় ওই মুসলিম লীগ থেকে জামাত শিবির যারা বলেন, ওরা তো ওই সময়কার পাকিস্তানে যারা মোটামুটি বনেদি বড় লোক লোক, এরাই তো এক সময় মুসলিম লীগ করতেন, যার জন্য ওদের চেহারা থেকে এখনো সম্ভ্রান্ত যায় নাই। আপনি আরেকটা খুব সূক্ষ্ম জিনিস হচ্ছে, আমরা হামিদুর রহমান শিক্ষা কমিশনের কথা বলি, এটা তো বেসিক্যালি ওই সময় ইহাইয়া খানের প্ল্যান ছিল যাতে বাঙালি পড়াশোনাতেও পিছিয়ে যায়, কারণ তখন সারা ওয়ার্ল্ডে একটা মুভমেন্ট চলছিল সার্বজনীন শিক্ষার। সেই সময়টায় সারা পৃথিবীর স্রোতের বিরুদ্ধে যে হামিদুর রহমান শিক্ষা কমিশন বললো যে শিক্ষা রাইট হবে না, শিক্ষা হবে বিনিয়োগ, যে শিক্ষাতে বিনিয়োগ করবে সে শিক্ষিত হবে। তার মানে কি, বিনিয়োগটা বেশি পশ্চিম পাকিস্তানিরা করতে পারবে, তারা হাইলি এডুকেটেড হবে। আর আমাদের এই মানুষগুলি যেহেতু আমাদের কম্পারেটিভলি আমরা গরিব ছিলাম, আমাদের গরিব রাখা হয়েছিল, আমাদের শিক্ষার ওই ব্যবস্থাটা যেন আমরা শিক্ষার কি বলে সর্বোচ্চটা যেন আমরা না পেতে পারি। তো বাঙালি সব দিক দিয়ে এভাবে যখন বঞ্চিত হয়, তখনই বাঙালি স্বাধিকার আন্দোলন শুরু হতে যায় তাদের ভেতরে। আমাদের তো আপনি আমাকে যখন ডিপ্রাইভ করবেন, তখন আপনার কাছ থেকে তো আমার মুক্তির একটা আকাঙ্ক্ষা জাগবেই। আমি আপনাকে এফোর্ট দিব, আমি আপনাকে আমি দুইজন মিলে একটা বাড়ি বানাবো, সেই বাড়িতে আমার এফোর্ট থাকবে বেশি, কিন্তু আপনি আমাকে বাড়িতে ডিপ্রাইভ করে রাখবেন, আপনি আমাকে ইনসাল্ট করবেন, আমি তো আপনার কাছ থেকে বেড়ে যেতে চাইবই। তো এই আকাঙ্ক্ষা থেকেই বাঙালি জাতির ত্রাণকর্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে যেভাবে বলার চেষ্টা করুক, এই স্পর্ধা বঙ্গবন্ধুকে নিয়ে 5ই আগস্টের পর যা কিছু হয়েছে, ইতিহাস আপনি কখনো আটকে রাখতে পারবেন না। আপনি ইতিহাস কোনো স্রোত বাদ কিছু দিয়ে আটকে রাখা যায় না। ইতিহাস তার জায়গায় তার মতো করেই প্রতিষ্ঠিত হয়ে যায়। বঙ্গবন্ধুকে যারা ছোট করার চেষ্টা করছেন, যারা বঙ্গবন্ধুর মোরাল ভেঙেছিলেন, এমনকি বাংলাদেশ সেনাবাহিনী তো আমি দেখেছিলাম 5 তারিখে বঙ্গবন্ধুর ছবি ছেড়েছেন। আপনি ইতিহাস কাউকে ক্ষমা করবেন, আপনি দেখবেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, বাঙালি জাতির মুক্তির প্রয়োজন পড়েছিল এই জন্যই, পূর্ববঙ্গের মানুষ সবকিছু দেবে
ইভেন কি আপনার যুদ্ধের সময় সবচেয়ে বড় ঢাল হিসেবে দাঁড়াবে পাকিস্তান রক্ষায়। পাকিস্তান আন্দোলনে পূর্ববঙ্গের মানুষ সবচেয়ে বেশি অগ্রগামী ছিল। সেই পাকিস্তান যখন তাদেরকে ডিপ্রাইভ করে সৃষ্টির প্রথম দিন থেকেই, তখন তো তার মুক্তির প্রয়োজন পড়বেই, এবং সেই মুক্তির প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন কোটালি, আমাদের সেই গোপালগঞ্জের মানুষটা। উনি কিন্তু বঙ্গবন্ধুর যে এই যে আপনি 52 থেকে 71 পর্যন্ত বঙ্গবন্ধুর যে রাজনৈতিক আবহমানতা, এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ আজকে দেওয়া হয়। কারণ ইতিহাস বিকৃতি করার যখন আপনি রাস্তাটা প্রশস্ত করে দেবেন, তখন বাংলাদেশ বিরোধীরা আপনার সত্য কথাটাকে মিথ্যা বানাবে, আপনার ভালো ইন্টেনশনটাকে তারা বাজেভাবে দেখাবে। কিন্তু এই আবহমানতাটা বাঙালির মুক্তির আন্দোলনের আবহমানতা। না হলে বঙ্গবন্ধু কেন 1954 সালে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে উনি দলের সাধারণ সম্পাদক হবেন? তার মানে কি তিনি জনমানুষের সাথে সম্পৃক্ত ওই 1954 সাল থেকে ছেকেছেন। এবং ধাপে ধাপে উনি যখন মুক্তির আন্দোলনকে বাঙালি জাতিকে, আপনি হঠাৎ করে পাকিস্তানের মতো একটা শক্তি, সেনাবাহিনী তাদের হাতে, ব্যবসা বাণিজ্য তাদের হাতে, আপনি অল অফ এ সাডেন যদি বলেন আমি স্বাধীনতা চাই, আপনি স্বাধীন করতে পারবেন না। যার জন্য বঙ্গবন্ধু আপনি দেখবেন তার রাজনীতির প্রত্যেকটা ধাপে ধাপে বাঙালিকে এক একটা মুভমেন্টের দিকে নিয়ে তৈরি গিয়েছে। করেছেন। হ্যাঁ, সেই প্রত্যেকটা মুভমেন্ট ছিল হচ্ছে আপনার লেয়ার ওয়াইজ, স্টেয়ার ওয়াইজ, ফার্স্ট স্টেয়ার, সেকেন্ড স্টেয়ার। 7ই মার্চ এসে বঙ্গবন্ধু যে ভাষণ দিলেন, আজকে যে শিশুটা বোধহয় হলো, সেই শিশুটা যদি বাংলাটা বোঝে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই কথার মধ্যে তো কোনো জটিল কিছু নাই। আমরা তাদের ভাতে মারবো, পানিতে মারবো, জটিল কিছু নাই। সরাসরি মৃত্যুর কথা, মারার কথা, যুদ্ধের কথা, কথা তো তাই। তো 7ই মার্চের ভাষণ তো স্পষ্টতই একটা স্বাধীনতার ভাষণ। সেটাকে কলঙ্কিত করার চেষ্টা করে আজকে যারা, এই আপনি দেখবেন, আমি আজকে একটু সময় নিয়ে কথা বলি। মুক্তিযুদ্ধ তো এই প্রজন্মতে মুক্তিযুদ্ধকে থেকে দূরে সরানো হচ্ছে, যেন আজ মুক্তিযুদ্ধ বিরোধীরা, পাকিস্তানি ভাবধারারা এই জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে। আপনি দেখেন বঙ্গবন্ধুকে হত্যার পর সবগুলি সরকার, আওয়ামী লীগ ব্যতীত, মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিরোধীদেরকে ব্যালেন্স করে তারা তাদের দল করেছে এবং সরকার করেছে। কিন্তু কোন সরকার কিন্তু এই ডক্টর ইউনূস সরকারের মতো মুক্তিযুদ্ধকে ডিজোন করেনি। তারা কিন্তু রাজাকারকে সাথে রেখেছে, মুক্তিযুদ্ধ বিরোধীকে সাথে রেখেছে, কিন্তু কখনো নিজেকে মুক্তিযুদ্ধ বিরোধী দল বলে কিন্তু পরিচয় দেয়নি। এবং তারা কিন্তু মুক্তিযুদ্ধকে কিভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। আপনি ব্যক্তি কেন্দ্রিক জিয়াউর রহমানকে আপনি মুক্তিযুদ্ধের ঘোষক বানানোর চেষ্টা করছে, কিন্তু মুক্তিযুদ্ধকে কিন্তু কলঙ্কিত করতে চায়নি। আপনি দেখেন শাহজিদকে প্রধানমন্ত্রী বানিয়েছে যেই জিয়াউর রহমান, পরবর্তীতে তার স্ত্রী এসে আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানালেন, একজন রাজাকার। কিন্তু মুক্তিযুদ্ধকে কিন্তু কোনো দল ডিজোন করেনি যারা রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন, যদিও তাদের প্রেসিডেন্ট একজন রাজাকার ছিল, তাদের প্রাইম মিনিস্টার রাজাকার ছিল। একটা ছোট্ট আরেকটা কথা শেষ করে দিই, কিন্তু আজকে এই সরকার কমপ্লিটলি শুরুতেই বলে দিয়েছেন ইউনূস যে আমি রিসেট বাটন টিপে দিলাম। রিসেট বাটন টিপে দিলাম অর্থ অতীতের যা আছে সব ভুলে যাওয়া। আপনি আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, আপনার অতীতের সামগ্রিক অবস্থা নিয়ে কিন্তু আপনি আজকে, আমি যদি বলি আমার কোনো অতীত নাই, আমি ভুলে যেতে চাই, এটা সম্ভব না। সমস্ত অতীত নিয়ে আমাকে বর্তমানে দাঁড়িয়ে করেছে। আমি যেটা ছোট্ট কথা রাবা, কোন দল এর আগে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলি আমরা, কিন্তু যে দলই এই ডক্টর ইউনূসের আগে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, সেটা আওয়ামী লীগের বাইরে, কেউ মুক্তিযুদ্ধকে এভাবে অবমাননা করেনি, মুক্তিযুদ্ধকে এভাবে ডিজোন করেনি, বাংলাদেশকে পাকিস্তানি ফেডারেল বানানোর চেষ্টা করেনি, যেটা ডক্টর ইউনূস সরকার করেছেন। এবং এই সরকারকে আপনি দেখবেন কিভাবে তার মূল্য দিতে হয়। কারণ আপনি তো নেচার কিংবা অলমাইটি, আপনি যাই বলেন, যে যেটাতেই বিশ্বাস করুক, সৃষ্টিকর্তা একজন আছেন। এই মাটি তো আমাদের, এই মাটি মুক্তিযোদ্ধার, এই মাটি মুক্তিযুদ্ধের রক্ত দিয়ে ভেজা মাটি। এই মাটিতে যেই গাছটা জন্মে, সেই গাছ যে নির্যাস নেয়, সেই নির্যাসে মুক্তিযোদ্ধার রক্ত থাকে। আমার শেষ কথা, এই দেশে যারা মুক্তিযোদ্ধাদেরকে আজকে যারা অপমান করলেন, বাংলাদেশকে যারা পাকিস্তানি ভাবধারা, এই সরকারের শেল্টার নিয়ে পাকিস্তানি ভাবধারায় দীক্ষিত করার জন্য আমাদের জেনারেশনকে চেষ্টা করছেন, আপনি তাদের এমন পরিণতি দেখবেন বাংলাদেশে।